সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে হোম টিউটর 24 এ স্বাগতম। আজকে আমরা গুণগত রসায়নের আরো একটি লেকচার নিয়ে আলোচনা করব। আজকের লেকচারে থাকবে বোরের পরমাণু মডেল। বিজ্ঞানী নিলস বোর 1913 সালে রাদারফোর্ডের পরমাণু মডেলের যে ত্রুটিগুলো ছিল সেগুলো দূর করার জন্য কতগুলো তিনটি স্বীকার্য উল্লেখ করেন। সেই তিনটি স্বীকার্যকে একসাথে বোরের পরমাণু মডেল বলা হয়। তো কি ছিল সেই তিনটি স্বীকার্য? সেই তিনটি স্বীকার্য ছিল শক্তিস্তর সম্পর্কিত, আরেকটি ছিল কৌণিক ভরবেগ সম্পর্কিত এবং সর্বশেষটি ছিল শক্তির শোষণ এবং বিকিরণ সম্পর্কিত। চলো বিস্তারিত দেখা যাক এই তিনটি স্বীকার্যের মধ্যে তিনি কি বলেছেন। বিজ্ঞানী নিলস বোরের মতে পরমাণুতে নিউক্লিয়াসের বাইরে কতগুলো বৃত্তাকার কক্ষপথ থাকে। এই বৃত্তাকার কক্ষপথগুলোতে ইলেকট্রনগুলো ঘুরতে থাকে। এই কক্ষপথগুলোকে শক্তি স্তর বলা হয়। এগুলোকে কে, এল, এম, এন দ্বারা প্রকাশ করা হয়। আর এই শক্তি স্তরের নাম্বারটাকে প্রধান কোয়ান্টাম সংখ্যা বলে। আর এই প্রধান কোয়ান্টাম সংখ্যাকে ছোট হাতের এন দ্বারা প্রকাশ করা হয়। এন এর মান 1, 2, 3, 4, 5, 6 ইত্যাদি হতে পারে। আর এন এর মান 1 হলে তাকে কে শেল বলে, এন এর মান 2 হলে এল শেল, এন এর মান 3 হলে এম শেল, আর এন এর মান 4 হলে এন শেল। এভাবে পর্যায়ক্রমে বাড়তে থাকে। এই ছিল বোরের পরমাণু মডেলের শক্তিস্তর সম্পর্কিত স্বীকার্য। ইলেকট্রন যখন একটি বৃত্তাকার পথে ঘুরতে থাকে তখন তার একটা নির্দিষ্ট কৌণিক ভরবেগ থাকে। সেই কৌণিক ভরবেগটা কি হবে সে সম্পর্কে বিজ্ঞানী নিলস বোর বলেছেন। বিজ্ঞানী নিলস বোর তার পরমাণু মডেলে একটি ইলেকট্রন যখন বৃত্তাকার কক্ষপথে ঘুরতে থাকবে তখন যে তার কৌণিক ভরবেগ থাকবে সে সম্পর্কে যে কথাটি বলেন সেটি হচ্ছে তার কৌণিক ভরবেগ সম্পর্কিত স্বীকার্য। অর্থাৎ একটি নির্দিষ্ট কক্ষপথে একটি ইলেকট্রনের কৌণিক ভরবেগ হবে h/2π এর পূর্ণ সংখ্যার সরল গুণিতক। অর্থাৎ যদি আর ব্যাসার্ধের কক্ষপথে m ভর বিশিষ্ট একটি ইলেকট্রন v বেগে ঘূর্ণায়মান থাকে তাহলে তার কৌণিক ভরবেগ mvr = nh/2π হবে। এখানে n = একটি পূর্ণ সংখ্যা 1, 2, 3, 4 বা 5 হতে পারে। আর যে h সেটি হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক। বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্কের একটি ধ্রুবক রয়েছে, সেটাকে প্ল্যাঙ্কের ধ্রুবক বলা হয়। এটার মান হচ্ছে 6.624 × 10⁻34 জুল সেকেন্ড। এটি এসআই একক। নিলস বোর তার পরমাণু মডেলে সর্বশেষ যে কথাটি বলেন সেটি হচ্ছে শক্তির শোষণ এবং বিকিরণ সম্পর্কিত স্বীকার্য। তিনি বলেন যে একটি নির্দিষ্ট কক্ষপথে থাকাকালে ইলেকট্রন শক্তি শোষণও করে না, বিকিরণও করে না। তবে যদি ইলেকট্রন শক্তি শোষণ করে তাহলে লাফ দিয়ে উচ্চ শক্তি স্তরে যেতে পারে। আবার যদি শক্তি বিকিরণ করে তবে লাফ দিয়ে নিম্ন শক্তি স্তরে ফিরে আসে। অর্থাৎ ইলেকট্রন শক্তি শোষণ করলে উপরের দিকে উঠবে আর শক্তি বিকিরণ করলে নিচের দিকে নামবে। শুধুমাত্র বিশেষ বিশেষ অবস্থায় এটি হয়ে থাকে। অর্থাৎ ইলেকট্রন যদি যথোপযুক্ত শক্তি পায় তাহলে উচ্চ শক্তি স্তরে যাবে, আর যদি কোনো কারণে ইলেকট্রন শক্তি বিকিরণ করে তাহলে নিম্ন শক্তি স্তরে ফিরে আসবে। তবে এই কতটুকু শক্তি শোষণ করবে বা বিকিরণ করবে তা নির্ভর করবে দুটি শক্তি স্তরের পার্থক্য কত। অর্থাৎ যদি 3 নম্বর থেকে 4 নম্বরে যায় তাহলে 4 এবং 3 নম্বর শক্তি স্তরের যে শক্তির পার্থক্য সেই পরিমাণ শক্তি সে শোষণ করবে। আর যদি ধরো 3 নম্বর শক্তি স্তর থেকে 2 নম্বর শক্তি স্তরে ফিরে আসতেছে তাহলে 3 নম্বর এবং 2 নম্বর শক্তি স্তরের মধ্যে যে শক্তির পার্থক্য সেই পরিমাণ শক্তি সে বিকিরণ করবে। এই পরিমাণ শক্তি বিকিরণ করে সে নিম্ন শক্তি স্তরে ফিরে আসবে। এটি হচ্ছে বিজ্ঞানী নিলস বোরের শক্তি শোষণ এবং বিকিরণ সম্পর্কিত স্বীকার্য। আমরা এভাবে দেখাতে পারি, যদি একটি পরমাণুর নিউক্লিয়াস ধরে এটা, আর যদি নিউক্লিয়াসের বাইরে প্রথম কক্ষপথ এটি হয় এবং দ্বিতীয় কক্ষপথ এটি হয়, তাহলে যদি ধরি এখানে এই কক্ষপথের শক্তি E1 আর এই কক্ষপথের শক্তি E2 হয়, তাহলে একটা ইলেকট্রন যখনই শক্তি বিকিরণ করবে তাহলে এইখানে ফিরে আসবে। আর কতটুকু শক্তি বিকিরণ করবে তাহলে আমরা এটাও বলতে পারি যে সে যে পরিমাণ শক্তি বিকিরণ করবে তার মান যদি ডেল ই হয় তাহলে ডেল এর মান হবে E2 - E1। অর্থাৎ আমরা জানি বিজ্ঞানী নিলস বোরের মতে বাহিরের যে শেল থাকবে সেটা শক্তির মান বেশি, আর ইনার শেল বা ভিতরের শেলটার শক্তির কম। আর যে পরিমাণ শক্তি বিকিরণ করবে সেটি হবে এই দুইটা শক্তি স্তরের শক্তির পার্থক্য। অর্থাৎ আমরা বলতে পারি ডেল ই = E2 - E1। এই পরিমাণ শক্তি এই পরিমাণ শক্তি বিকিরণ করে ইলেকট্রনটি নিম্ন শক্তি স্তরে ফিরে আসবে। তো এই ছিল বোরের পরমাণু মডেলের 3টি স্বীকার্য। এবার আমরা জানবো বোরের পরমাণু মডেলের উৎকর্ষতা কি, বা এই পরমাণু মডেলের মাধ্যমে আমরা কি কি জিনিস ব্যাখ্যা করতে পারি সেটা এখন দেখব। বোরের পরমাণু মডেলের উল্লেখযোগ্য সাফল্যগুলো হচ্ছে এই পরমাণু মডেলের সাহায্যে পরমাণু স্থায়িত্ব সম্পর্কে ব্যাখ্যা করা যায়। অর্থাৎ পরমাণু যে একটা নির্দিষ্ট কক্ষপথে থাকলে শক্তি শোষণ করে না, বিকিরণ করে না, সেটা ব্যাখ্যা করা যায়। তারপর এক ইলেকট্রন বিশিষ্ট যে আয়নগুলো থাকবে, যে পরমাণুগুলো থাকবে,
সেটার যে বর্ণালী আছে সেই বর্ণালী ব্যাখ্যা করা যায়। এছাড়া কক্ষপথের ব্যাসার্ধ সম্পর্কে ধারণা পাওয়া যায়, প্রধান কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে ধারণা পাওয়া যায়। এছাড়া একটা নির্দিষ্ট কক্ষপথে থাকলে ইলেকট্রনের শক্তি কেমন হবে সেই সম্পর্কে ধারণা সহজে আমরা ব্যাখ্যা করতে পারি। এছাড়া বোরের পরমাণু মডেলের যেমন সাফল্য রয়েছে তেমন কিছু সীমাবদ্ধতাও রয়েছে, অর্থাৎ বোরের পরমাণু মডেলের মাধ্যমে কিছু জিনিস ব্যাখ্যা করা যায় না, যেমন বহু ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে বর্ণালী কেমন হবে সে সম্পর্কে বিজ্ঞানী বোর কোনো ব্যাখ্যা করতে পারেননি। এছাড়া বোরের পরমাণু মডেলের সাহায্যে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি ব্যাখ্যা করা যায় না। এছাড়া বোরের পরমাণু মডেলের মাধ্যমে ব্যাখ্যা করা যায় না কেন বর্ণালীতে কতগুলো সূক্ষ্মরেখার সৃষ্টি হয়। তো এই ছিল বোরের পরমাণু মডেলের স্বীকার্যগুলো এবং তার সাফল্য এবং সেই বোরের পরমাণু মডেলের ব্যর্থতা। আশা করি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। যদি তোমাদের উপকার হয় তাহলে অবশ্যই তা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো এবং অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবে না। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকো। তো আজ এই পর্যন্তই, খোদা হাফেজ।